করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে। এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি, তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা। কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে, সরকারি পর্যায়ে নেই। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাইড। এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি। আমরা 2টি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছি, একটা হচ্ছে কটন বাড, একটা হচ্ছে স্ট্র। এইটার অভিযানেও আমরা জুলাই মাস থেকে নামবো। আর 17টা যেটা নিষিদ্ধ না, গ্র্যাজুয়ালি ফেজ আউট করার একটা পরিকল্পনা আছে। এটার জন্য আমরা উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, এটার খসড়া চূড়ান্ত করে ফেলেছি। এখন উৎপাদনকারীর সাথে কথা বলে কেবল সময় বসিয়ে দেব যে কোন জিনিসটা কবে থেকে আমরা আমাদের মার্কেট থেকে ফেজ আউট করব। এবং এইটার বিকল্প আনতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, যারা ফার্নিচার বানিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জমা দেয়, এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অত্যন্ত বিরল যে এই প্রতিষ্ঠানটা লাভে আছে, লোকসানে নাই, তাদেরকে আমরা ডাইভার্সিফাই করার চেষ্টা করছি। তারা কেবল রাবার থেকে নিয়ে ফার্নিচার বানায়, কিন্তু আমরা বলছি বাঁশ, বেত এগুলোতে গেলে শুধুমাত্র দেশীয় বাজার না, হয়তো বিদেশি বাজারও ধরতে পারবো, কারণ বাংলাদেশে প্রাইভেট সেক্টরে কাজ করে বেত, বাঁশ এবং পাটের সামগ্রী মানুষ 38টা দেশে রপ্তানি করছে। সেখানে একটা সরকারি প্রতিষ্ঠানকে সঠিক সহায়তা এবং নীতি নির্দেশনা দেয়া গেলে তারা সেটা পারবে। ফলে পলিথিনের বিকল্প কি? পলিথিনের বিকল্প আদিকাল থেকেই আছে। একবার ব্যবহার্য প্লাস্টিকের সকল বিকল্পই আছে, সেগুলোকে জনপ্রিয় করার একটা দায়িত্ব সরকার হাতে নিয়েছে। এবার আসি সেন্ট মার্টিন দ্বীপে। আপনারা বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে রিপোর্ট করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে। এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি, তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা। কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে, সরকারি পর্যায়ে নেই। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাইড। এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া হবে সেন্ট মার্টিনের মানুষদেরকে। তারা প্রথাগতভাবে যেই জীবিকার সাথে জড়িত, সেই জীবিকার বিষয়গুলোই একটু সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়া যায় কিনা। সেখানে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে 2 জন ব্যক্তিকে পার্মানেন্টলি ওখানে পোস্টিং দিয়ে দিয়েছে। তাছাড়া 2টি বেসরকারি সংস্থা ব্র্যাক এবং কোস্ট, তারা আমাদেরকে অ্যাসেসমেন্ট করে সাহায্য করছে যে কি ধরনের অল্টারনেটিভ লাইভলিহুড আসলে ওখানে ফিজিবল এবং সেটার মার্কেট কি হতে পারে। এই কাজটাও আমরা আশা করি আমরা জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করে দেব। এবার একটু আসি শিল্প দূষণ নিয়ে। আপনাদের অনেকেরই একটা কনসার্ন আছে যে শিল্প দূষণে আসলে আমরা কাজ করছি কেমন। দেখেন, আমরা তুরাগ নদী যারা দূষণ করছি, বুড়িগঙ্গা দূষণ করছি, পুরনো শ্যামপুরের যে সমস্ত ডাইং এবং লবণদহ সুতাং যারা দূষণ করছে, সেই দূষণকারীর তালিকা চূড়ান্ত করে ফেলেছি। তাদের সাথে আমরা দফায় দফায় মিটিংয়ে বসছি। আমাদের মাত্র 6 জন ম্যাজিস্ট্রেট নিয়ে কাজ করতে হয়। এখন শীতকালে যদি আমরা ইটভাটায় কাজ করি, তাহলে আর আমাদের অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না। সেজন্য আমরা অন্য মন্ত্রণালয় যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাদের সাথে মিলে ম্যাজিস্ট্রেসি কন্ডাক্ট করব। আগামী 6 মাসে আমাদের প্রাধান্য হবে শিল্প দূষণ। নভেম্বরের দিক থেকে আবার আমাদেরকে ইটভাটার দিকে ঝুঁকতে হবে। এবং আমরা এই 6 জন ম্যাজিস্ট্রেটের সংকট মোকাবেলায় মন্ত্রণালয় থেকে প্রায় 20 জনের একটা তালিকা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এসেছি, যাতে করে আমাদের এই পুলটা একটু শক্তিশালী হয়। সো ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আমরা তুরাগ, বুড়িগঙ্গা, যেখানে শ্যামপুর ডাইং দূষণ করছে, শীতলক্ষা, বালু, মেঘনা, লবণদহ, সুতান, গাছাবিল, এইগুলোর ক্ষেত্রে প্রাধান্য দিয়ে করব। গোটা দেশ তো আমার এই জনবল নিয়ে করতে পারবো না, প্রাধান্য দিয়ে এইগুলো শিল্প দূষণের নিয়ন্ত্রণের আমরা চেষ্টা করব। হিল ইকোসিস্টেমটা মনিটর করার জন্য এবং বনের অবস্থা মনিটর করার জন্য অনলাইন মনিটরিং চালু করা যায় কিনা, এই জন্য CEGIS কাজ করছে, তারা আমাদেরকে সাহায্য করবে। ইতোমধ্যে দেশের 18টি জেলা থেকে ডিসি মহোদয়দের কাছ থেকে, 18টা না আসলে 15টা, কারণ বান্দরবন
রাঙ্গামাটি আর খাগড়াছড়ি প্রায় পুরোটাই পাহাড় হওয়ার কারণে ওরা তালিকা দেয়নি। বাকি সবার কাছ থেকে আমরা বাকি বেঁচে যাওয়া পাহাড়গুলোর একটা তালিকা প্রস্তুত করেছি এবং সেগুলোকে মনিটরিংয়ে রাখার জন্য ডিসিদেরকে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কমিটি করার জন্য নির্দেশ দিয়েছি। চট্টগ্রাম অলরেডি সেই কমিটিটা করেছে। এবার একটু বনে যাই আমরা। বনে আমাদের কিন্তু কয়েকটা প্রায়োরিটি আমাদের ধরতে হয়েছে। এক হচ্ছে বনে মোট 8টি আইন এবং বিধিমালা সংশোধনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এইগুলোর পাশাপাশি যদিও বন্যা তাও একটু বলে রাখি, যেমন হাওর এলাকা ইকো ট্যুরিজম নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে গতকাল সুনামগঞ্জে ডিসি মহোদয় উনি বলে দিয়েছেন যে ওয়াচ টাওয়ারের কাছে কোনো নৌকা ভিড়তে পারবে না। এখানে শব্দ দূষণ, এসি নিয়ন্ত্রণ এগুলোর জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে, যেহেতু পানি আইনের অধীনে এটা করতে হবে, ডিসি মহোদয়ের সাথে বৈঠক হচ্ছে এবং সেটাতে আমরা চলে আসবো। আমি একটু বনের কথাটা বলি। আমরা এই 10 মাসে 1717 একর বনভূমি উদ্ধার করেছি বিভিন্ন জায়গা থেকে। তাছাড়াও আমরা বেসরকারি ক্যাডেট কলেজের নামে বরাদ্দকৃত কক্সবাজারের 155.70 একর বনভূমির যে বরাদ্দ ছিল সেটা বাতিল করেছি। লোক প্রশাসনের জন্য আমাদের রক্ষিত এলাকার 700 একর যে বনভূমি ছিল সেটা বাতিল করেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সেন্টারের জন্য বরাদ্দকৃত 20 একর জমি বাতিল করেছি এবং বেজাকে দেওয়া সোনাদিয়ার 9487 একর জমির বরাদ্দ বাতিল করে বন বিভাগের কাছে নিয়ে আসার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।